ফিনান্সিয়াল টাইমসে ইরানের পরমন্ত্রী আব্বাস আরাঘাচির একটা লেখা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিকই। ইরান আর আমেরিকার মধ্যে পর্দার আড়ালে কি চলছিল সেটা নিয়ে। একদম। প্রশ্নটা হলো, আমেরিকা কি শেষ পর্যন্ত কূটনীতি বাজবে নাকি অন্যের যুদ্ধে জড়িয়ে পড়বে? মানে এই প্রশ্নটা তো সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর থেকেই ঘুরছিল। ঠিক তাই। আর লেখাটা এলো এমন একটা সময়ে যখন ওই 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ, যেখানে মনে রাখতে হবে আমেরিকাও কিন্তু সরাসরি যুক্ত ছিল, তেহরান আর ওয়াশিংটনের মধ্যে চলতে থাকা একটা বেশ উঁচু পর্যায়ের আলোচনাকে থামিয়ে দিয়েছে। ও আচ্ছা। তো আরাঘাচির এই প্রশ্নটা কূটনীতি নাকি সংঘাত, এটা কিন্তু একেবারে মোক্ষম সময় এসেছে। তিনি আসলে জানতে চাইছেন আমেরিকা কি আদৌ আলোচনার টেবিলে ফিরতে চায়, যেখানে একটা সমাধান হয়তোবা সম্ভব ছিল। আর এই আলোচনার সূত্র ধরেই আরাঘাচি তার লেখায় একটা বেশ যাকে বলে চমকে দেওয়ার মতো দাবি করেছেন। হ্যাঁ, ওই মার্কিন বিশেষ দূতের ব্যাপারটা তো, স্টিভ উইটকফ। ঠিক, যার সাথে ইরানের পরোক্ষ আলোচনা চলছিল। আরাঘাচি বলছেন মাত্র 9 সপ্তাহে নাকি 5টা বৈঠক হয়, আর তাতে অভূতপূর্ব প্রগতি হয়েছিল। ভাবা যায়। তিনি তো এও বলছেন যে এই অগ্রগতি নাকি বাইডেন প্রশাসনের আগের 4 বছরের মোট আলোচনার চেয়েও বেশি। এটা তো বেশ নাটকীয় শোনায়। খুবই নাটকীয়। আর এখানেই তো ঘটনার আসল মোচড়, তাই না? আরাঘাচি বলছেন ষষ্ঠ বৈঠকটা প্রায় ঠিকই হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু ঠিক তার আগেই নাকি ইসরায়েলি বিমান হামলার জন্য সেটা বাতিল করতে হয়। আর তিনি কিন্তু কোনো রাগঢাক না করে এই আলোচনা ভেস্তে দেওয়ার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছেন। সরাসরি কি বলছেন তিনি? তার ভাষ্যটা বেশ কড়া। বলছেন আলোচনার এই অগ্রগতি ইরান দ্বারা নয়, বরং আমেরিকার এক আপাত মিত্র দ্বারা ব্যাহত হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। মারাত্মক অভিযোগ তো বটে। ইসরায়েলের যুক্তিটা কি ছিল? তারা তো বলছিল ইরানের পারমাণবিক অস্ত্র, সেই পরিকল্পনা আটকাতেই হামলা। হ্যাঁ, ওটাই তাদের যুক্তি ছিল। কিন্তু আরাঘাচি সেটা একদম উড়িয়ে দিচ্ছেন। তিনি খুব জোর দিয়ে বলছেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। আচ্ছা। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ইরান এনপিটি বা পারমাণবিক অপসারণ চুক্তির স্বাক্ষরকারী দেশ, আর IAEA বা জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার নজরদারিতেই তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। তার মানে আরাঘাচির মতে ইসরায়েলের যুক্তিটা আসলে একটা অজুহাত। আসল উদ্দেশ্য ছিল ইরান আর আমেরিকার আলোচনাটা ভেস্তে দেওয়া। অন্তত তিনি সেটাই বলতে চাইছেন। বোঝা গেল। তাহলে একদিকে ইসরায়েলের এই অভিযোগ, অন্যদিকে ইরানের এই পাল্টা অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমেরিকার দিক থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? তারা কি আবার আলোচনায় ফিরতে আগ্রহী? দেখুন, এখানে সংকেতগুলো একটু মিশ্র। যেমন ধরুন, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সাম্প্রতিক মন্তব্য শোনা যাচ্ছে। কি বলেছেন তিনি? এটাকে আলোচনার দরজা খোলা রাখার একটা ইঙ্গিত বলে ধরা যেতে পারে হয়তো। কিন্তু অন্যদিকে আরাঘাচি নিজে আমেরিকার সদিচ্ছা নিয়েই বেশ গভীর সন্দেহ প্রকাশ করেছেন তার লেখায়। কি রকম সন্দেহ? ঠিক কি নিয়ে তার প্রশ্ন? তিনি প্রশ্ন তুলেছেন যে আলোচনার টেবিলে যদি সরল বিশ্বাসে আসার দাম হিসেবে দুটো পারমাণবিক শক্তিধর দেশের আক্রমণের শিকার হতে হয়, ইসরায়েল আর আমেরিকা, তাহলে ভবিষ্যতে আমেরিকা সত্যিই একটা ন্যায্য চুক্তির জন্য কতটা প্রস্তুত? এটা নিয়ে তো সন্দেহ জাগাই স্বাভাবিক। ঠিক, ভরসার একটা অভাব। একদম। তার কথায় একটা হতাশা আর অবিশ্বাসের সুরটা বেশ স্পষ্ট। তিনি যেন বলতে চাইছেন, মুখে বললেই হবে না, আমেরিকাকে কাজে প্রমাণ করতে হবে যে তারা সত্যিই কূটনৈতিক সমাধানে আগ্রহী। এই বিশ্বাসের অভাবটা কিন্তু ভবিষ্যতের আলোচনার জন্য একটা মস্ত বড় বাধা। কিন্তু ব্যাপারটা তো এখানেই শেষ নয়। আমেরিকার সাথে আলোচনা থমকে গেছে, ইরান কিন্তু অন্যদিকেও তৎপর। আরাঘাচি তো সম্প্রতি সৌদি আরবে গেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে। হ্যাঁ, জেদ্দায় বৈঠকটা হয়েছে। এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে এই সময়? অবশ্যই আছে। জানা যাচ্ছে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আর আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা হয়েছে। দেখুন, একদিকে যখন আমেরিকার সাথে সম্পর্ক প্রায় তলানিতে, তখন এই অঞ্চলে ইরানের এক সময়ের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার এটা কি ইরানের একটা প্ল্যান বি? হতেই পারে। যদি আমেরিকার সাথে আলোচনা শেষ পর্যন্ত না এগোয়, তাহলে আঞ্চলিক স্তরে নিজেদের অবস্থানটা একটু গুছিয়ে নেওয়া। এটা
এটাই দেখাচ্ছে যে পর্দার আড়ালে নানা রকম সমীকরণ চলছে। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল লাগছে। একদিকে আমেরিকার সামনে ইরানের ওই চ্যালেঞ্জটা ঝুলছে, কূটনীতি না সংঘাত। অন্যদিকে আলোচনার টেবিলে ফিরতে গেলে বিশ্বাসের বিরাট অভাব, ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন, আর তার সাথেই আবার ইরানের এই বিকল্প কূটনৈতিক চাল। একদম, এই অঞ্চলের ভঙ্গুর অবস্থাটা আরও একবার স্পষ্ট হলো। আগামী কয়েকটা সপ্তাহ বা মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমেরিকার ভেতরের রাজনীতি, আন্তর্জাতিক চাপ, এই অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যেকার সমীকরণ, এই সব মিলিয়েই ঠিক হবে ওয়াশিংটন শেষ পর্যন্ত কোন পথে এগোবে। তারা কি আরাগুচির এই চ্যালেঞ্জটা নিয়ে আবার আলোচনার টেবিলে বসবে, নাকি সংঘাতের দিকেই যাবে? সেটাই এখন দেখার। তারা কি ওই কথিত অভূতপূর্ব অগ্রগতির জায়গা থেকে আবার শুরু করতে পারবে, নাকি এই অবিশ্বাস আর অভিযোগের পাহাড় টপকানো সম্ভব হবে না? শ্রোতাদের জন্য তাহলে এই ভাবনাটা থাকলো, এই যে এতগুলো ফ্যাক্টর আমরা আলোচনা করলাম, ওই আলোচনার অগ্রগতির দাবি, তারপর সেটা ভেস্তে দেওয়ার অভিযোগ, আমেরিকার দোটানা, আবার আঞ্চলিক কূটনীতির নতুন খেলা, এগুলোর মধ্যে কোনগুলো আমেরিকার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে? আমেরিকা কি শেষ পর্যন্ত পারবে বিশ্বাসের এই ঘাটতি মিটিয়ে আবার কূটনৈতিক পথে ফিরতে, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে হবে? উত্তরটা হয়তো সময় দেবে।